শেখ হাসিনার বক্তব্য ও আচরণ বলছে খেলা এখনো শেষ হয়নি। এই সংবাদই হয়তো ইউনূসকে সবচেয়ে বেশি চাপে ফেলছে। শেখ হাসিনা হয়তো এমন কিছু জানেন বা এমন কোনো পরিকল্পনা আঁটছেন যা আমরা এখনো জানি না। এই সরকারকে একটা হুঁশিয়ারি বার্তা দেবে। যমুনা অভিমুখে একটা মার্চ কর্মসূচি ঘোষণা হবে, ক্যান্টনমেন্ট অভিমুখে একটা মার্চ কর্মসূচি ঘোষণা হবে এবং এই সরকার আপাতমস্তক ব্যর্থ এই সরকারকে সরিয়ে দিতে হবে, ইউনূসকে চলে দিতে হবে এবং একটা নতুন জাতীয় সরকার ঘোষণা করা হবে। এই সকল জিহাদিরা তারা যমুনার দিকে এগুচ্ছে, অর্থাৎ এখন তাদের টার্গেট হচ্ছে ইউনূস সরকারের পতন ঘটানো। অথচ এরাই ইউনূস সরকারকে ক্ষমতায় বসিয়েছে, এরাই এখন ইউনূস সরকারের ফ্র্যাঙ্কেনস্টাইনে পরিণত হয়েছে। ধিক্কার এই সরকারকে, ধিক্কার এই সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, আমার ধিক্কার সেনাবাহিনীকে পর্যন্ত। এই যে কাজগুলি করলো সবচেয়ে বড় দায়ী এখানে সরকার। দেখুন, সরকার যদি একবার ভূমিকা নিত, এই যে এতগুলি ঘটনা ঘটলো, সরকার কি একজনকেও সরকার ধরেছে, ধরে তাকে বিচারের আওতায় এনেছে? দর্শক, বাংলাদেশ ভারত সম্পর্ক এখন ভারতের লোকসভা পর্যন্ত চলে গেছে। ভারতের লোকসভা এটা নিয়ে কমিটি গঠন করেছিল, সেই কমিটি প্রতিবেদন পেশ করেছে, লোকসভায় এটা আলোচনা হয়েছে এবং ভারত খুবই সিরিয়াসলি নিয়েছে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ব্যাপারটি। দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। প্রথম আলো ডেইলি স্টারকে আক্রমণ করতে হবে। প্রথম আলো ডেইলি স্টারকে আক্রমণ করলে দেশে শান্তি ফিরে আসবে। এই বয়ান কে প্রচার করেছে দেশে? এই বয়ান প্রচার করেছে ইলিয়াস হোসেন, এই বয়ান প্রচার করেছে পিনাকি ভট্টাচার্য। আপনারা সবাই পিনাকি ভট্টাচার্যের অনুচর হিসাবে, তাদের পেইড কিনা আমি বলতে পারবো না, তার অনুচর হিসাবে আপনারা এই আকাম কুকামে লিপ্ত হয়েছেন। কি লাভ করেছেন আপনারা? আমরা দেখেছি অনলাইনে যখন এই ঘটনাগুলি ঘটছে তখন মুহূর্তে প্রতি মুহূর্তে আমরা দেখেছি ইলিয়াস হোসেন তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটার পর একটা পোস্ট দিচ্ছে। প্রথমে একটা পোস্ট দিল যে প্রথম আলোর একটা ইটও যেন না থাকে। এটা দেওয়ার পর ঠিক 8 মিনিট পরে একটা পোস্ট দিল যে প্রথম আলোকে বাঁচাতে ওদের অফিসের সামনে সেনাবাহিনী আসলে ওদেরকে উচিত জবাব দেওয়ার জন্য অনুরোধ থাকলো। দেখুন কত বড় উস্কানি। তারপরে তার 12 মিনিট পরে একটা পোস্ট দিল যে প্রথম আলো ডান, ডেইলি স্টারে চলে আসেন, ভারতের আস্তানা এদেশে থাকতে দেওয়া হবে না, শাহবাগের সবাই এখন চলে আসেন। মানে প্রথম আলোর কাজ হয়ে গেছে, এখন আপনারা ডেইলি স্টারে আসেন, সেটাকে অ্যাটাক করতে হবে। তারপরে বলছে এদেশে কোনো ভারতের আস্তানা থাকতে দেওয়া হবে না এবং শাহবাগে যারা জমায়েত হয়েছিল তারা সবাই এখন ডেইলি স্টারে চলে আসেন। তারও 10 মিনিট পরে দিল একটা স্টেটাস আসছে, যেখানে এগুলো ডেইলি স্টার ডান, ওয়েল ডান বয়েজ, মানে সবাই তার বয়েজ আর কি, আর উনি হলেন লিডার। এই হলো আমাদের দেশের অবস্থা। এবং আমার সবচেয়ে ধিক্কার এই সরকারকে, ধিক্কার এই সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে, আমার ধিক্কার সেনাবাহিনীকে পর্যন্ত। কারণ সেনাবাহিনীকে কিন্তু ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। এই যে একটার পর একটা বিদেশ থেকে ইনস্ট্রাকশন দিয়ে ইলিয়াস হোসেনের মতো দুর্বৃত্ত এই কাজগুলি করালো, কেউ প্রতিরোধ করতে নামলো না কেন? বলা হলো সেনাবাহিনী আসতে তাদেরকে উচিত জবাব দেওয়া হবে। সেনাবাহিনীকে তারপরে আত্মসম্মান লাগলো না কেন? কেউ কিছু বললো না। সাধারণ মানুষের মধ্যে, সারা দুনিয়ার মানুষের কাছে কি মেসেজ পৌঁছালো যে একটা পত্রিকা অফিস মানে সবার সামনে প্রকাশ্যে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কেউ প্রতিরোধ করছে না, কেউ না, এবং সেটা আমাদের মেনে নিতে হচ্ছে। সরকার চুপচাপ বসে আছে। এর আগেও আমরা দেখেছি পত্রিকা অফিস সামনে অ্যাটাক হচ্ছে। এর আগে আমরা দেখেছি আনিস আলমগীরের মতো লোককে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। কেন? আপনারা একবার ভাবার চেষ্টা করুন, কেন? হাদির মৃত্যুর সঙ্গে এদের কি সম্পর্ক? বলা হচ্ছে এরা নাকি হাদির মৃত্যুকে জাস্টিফাই করার জন্য এক ধরনের বাস্তবতা তৈরি করেছিল। তো আপনাদের কি মনে হয় প্রথম আলো পরে ওই ঘাতক ওখানে গিয়েছিল? আনিস আলমগীর কিংবা আমি কিংবা আব্দুল নূর তুষার আমাদের কথা শুনে ঘাতক ওখানে গিয়েছিল? এই ঘাতক তো হাদির সঙ্গে ছিল। হাদির সঙ্গে এই ঘাতককে কে ভিড়িয়ে দিল? আমি ভিড়িয়ে দিয়েছিলাম, আনিস আলমকে ভিড়িয়ে দিয়েছিল, প্রথম আলোর মতিউর রহমান ভিড়িয়ে দিয়েছিল। যারা ভিড়িয়ে দিয়েছিল তারাই তো ভাঙচুর করতে গেল। তারা কারা? তাদেরকে আইডেন্টিফাই করার পরিবর্তে তারা যে প্রথম আলোকে ভাঙলো সেখানে উৎসাহ দেওয়া হলো এবং সরকার নিশ্চয় পড়ে থাকলো। দায় কার? কাকে দায়ী করবেন? কাকে দায় দেওয়া উচিত? এবং আপনারা কি ভাঙচুর করলেন? ভালো কাজ যে ঘটনা আপনারা ঘটালেন, যে ঘটনা আমি বলতে পারবো না। একজন লোককে বিচার নিজে এসে বলা হচ্ছে তিনি আমাদের মহানবীর নামে কটূক্তি করেছেন, এক হিন্দু ভদ্রলোক। সে করে থাকে, অন্যায় করেছে, আপনি সেটা থানা পুলিশকে দেন। আপনি নিজের হাতে বিচার তুলে নিলেন, তাকে পিটিয়ে মেরে গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দিলেন। বিশ্বের কেউ শুনলে এটাকে সভ্যতা বলবে? ইসলাম আপনাদেরকে এই শিক্ষা দিয়েছে? আপনারা তো ইসলামের ক্ষতি করতে আসছেন।
আপনারা ইসলামের ক্ষতি করতে, আপনি ইসলামকে একটা ধ্বংসকারী, একটা প্রতিহিংসাপরায়ণ, একটা জঙ্গি ধর্ম হিসাবে প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছেন। আপনারা তো ইসলামের ক্ষতি করছেন ইসলামের নামে। তাহলে কেন এই যে কাজগুলি করুন? সবচেয়ে বড়, আমার বিবেচনায় সবচেয়ে বড় দায়ী এখানে সরকার। দেখুন, সরকার যদি একবার ভূমিকা নিত, এই যে এতগুলি ঘটনা ঘটলো, সরকার কি একজনকেও সরকার ধরেছে? ধরে তাকে বিচারের আওতায় এনেছে? ধরলেই হয়, একজন ধরে জিজ্ঞাসা করেন তোমাকে কে পাঠিয়েছে, আপনি ধরেন কাউকে ধরেছেন। তার মানে সরকারের কাছে প্রথম আলোকে আগুন দেওয়া, ডেইলি স্টারে আগুন দেওয়া, এগুলো কোনো অপরাধ নয়। ভালো কারো একটা লোককে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা, হত্যা করা, তার কাছে কোনো অপরাধ নয়। 32 নম্বর আবারও ভাঙা কোনো অপরাধ নয়। ছায়ানটের জিনিসপত্র, আসবাবপত্র ভাঙতে প্রত্যেকটা লোকের ছবি আছে, ঠিক আছে, তখন ধরতে পারে না, ছবিটা কিন্তু এখন ধরেন। এর কোনোটাতে কোনো মামলা হয়েছে? আমরা কোন দেশে বাস করছি? এই দেশে আইন আছে? এই দেশে প্রশাসন আছে? এই দেশে সরকার আছে? আর আছে কি কিন্তু সাংবাদিক মেরুদণ্ডহীন। আজকে ঘটনা ঘটলো, সাংবাদিকদের কি ভূমিকা দেখলেন আপনারা? সাংবাদিকদের নাকি অনেক ক্ষমতা। অন্তপক্ষে আমি যে সাংবাদিক ছিলাম, একটা সাংবাদিক তারা একটা কালো প্ল্যাকার্ড দিয়ে দাঁড়িয়ে আছে সামনে, প্রথম আলোর সামনে। প্রধান উপদেষ্টা নাকি বলেছেন ক্ষতিপূরণ দিবেন, তাকে দিলে ক্ষতিপূরণ হয়ে গেল। এই সবগুলো কাজ খুবই পরিকল্পিতভাবে করা হচ্ছে। তারা আঘাত করছে সেই জায়গাগুলোতে যেখান থেকে প্রতিবাদ আসতে পারে, যেখান থেকে প্রশ্ন উঠতে পারে, সমস্ত জায়গায় আঘাত করে তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে। আজকে প্রার্থনা পত্রিকাগুলো উচিত ছিল, পত্রিকাগুলো যে এই ঘটনার প্রতিবাদে তারা একদিন পত্রিকা বন্ধ রাখবে। আমরা দেখেছি কিন্তু এরশাদ আহমেদ, আমি তখনও সাংবাদিকতা করতাম, পত্রিকা বন্ধ ছিল 3 দিন 4 দিন পত্রিকা বন্ধ। একটা কালা কারণে এরশাদ বলে দিয়েছিল এই জিনিসগুলো লেখা যাবে না, তার প্রতিবাদে পত্রিকা বন্ধ ছিল কয়েকদিন। এরশাদের পতন হয়ে গিয়েছিল এই ঘটনায়। আর এখন তারা কালো প্ল্যাকার্ড দিয়ে দাঁড়িয়ে থাকে, বিশাল প্রতিবাদ। এই কালো প্ল্যাকার্ড আগুন নিববে। এই কালো প্ল্যাকার্ডের মাধ্যমে মানুষের মনে যে ভয় ঢুকে দেওয়া হয়েছে, সংবাদ মাধ্যমকে যে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, সেটা জয় লাগবে। এই মেরুদণ্ডহীন সংবাদপত্র মালিকরা, সম্পাদকরা, মানে এদের কোনো লাজ লজ্জা নাই, এদের কোনো মান সম্মান নাই। বিরাট একটা কাজ করে ফেলেছে। আমি প্রতিবাদ করেছি। আমি খুবই হতাশ, সত্যি কথা বলতে, আমি খুবই হতাশ। এই দেশটা কিভাবে চলছে, কে চালাচ্ছে, কেন এইভাবে চালাচ্ছে, কাদেরকে ইনভাইট করতেছে, কারা সামনে আসতেছে, এগুলি কেন? আমি যদি বলি, এই সমস্ত অস্থিরতার পেছনে মূল কারণ হচ্ছে যেই মাত্র তারেক রহমান জানিয়েছেন যে উনি দেশে ফিরছেন, তার এই ফেরাটাকে অনিশ্চিত করার জন্য, এই ফেরার প্রতিবাদে আসলে এগুলি চালানো হচ্ছে। এগুলি চালিয়ে তারা তারেক রহমানকে বোঝাতে যাচ্ছে দেশের অবস্থা খারাপ, তুমি এসো না, আর কিছু না। এখন আপনারা ভেবে দেখেন, তারেক রহমান দেশে ফিরলে কার লাভ, কার ক্ষতি? যার ক্ষতি তারাই এগুলি করাচ্ছে, তারাই শরীফ রহমান হাদিকে মেরেছে। এবং এখানে রাজনীতি আছে। আমি এখনো মনে করি শরীফ রহমান হাদিকে মৃত্যুর পিছনে রাজনীতি আছে, আমাদের দেশীয় রাজনীতি আছে, এবং তাদের যারা এজেন্ট বাইরে আছে তারা এগুলি করাচ্ছে। এখন কার এজেন্টকে আপনারা খুব ভালো জানেন। আর এই যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা আমরা বলি, আন্তর্জাতিক মানদণ্ড যদি আমরা দেখি, তাহলে নির্বাচনের গ্রহণযোগ্যতা তো হয় আসলে মূলত প্রতিদ্বন্দ্বিতা থেকে। কিন্তু সেই প্রতিদ্বন্দ্বিতাই যদি না থাকে একটি নির্বাচনে, তাহলে সেই ভোট যদি অনুষ্ঠিতও হয়, হতে পারে, কিন্তু সেই ভোটের মাধ্যমে যে প্রতিনিধিত্ব নির্বাচিত হবে, সেইখানে কিন্তু বিষয়টি প্রশ্নবিদ্ধ হতে বাধ্য। এই জায়গাতেই ইউনূস সরকার আসলে চাপে আছে বা চাপে থাকবে, এটি আমার মনে হয়। এই প্রেক্ষাপটেই শেখ হাসিনা প্রায় দলীয় নেতা কর্মীদের সঙ্গে কথা বলছেন। এটি আমরা দেখছি, তিনি অনেকদিন ধরে বলছেন। সরকার যদিও এটি ভালোভাবে নিচ্ছে না, চাইছে না যে তিনি কথা বলুন, কিন্তু তিনি বলছেন। এবং সম্প্রতি দেখা যাচ্ছে যে তিনি সংসদীয় আসন অনুযায়ী তার দলীয় নেতা কর্মীদের সঙ্গে কথা বলছেন। সম্প্রতি এক অডিও বার্তায় তিনি দাবি করেছেন, আওয়ামী লীগকে যতই দোষারোপ করা হোক না কেন, বদনাম করা হোক না কেন, দেশের মানুষের একটা বিশ্বাস কিন্তু আছে, আস্থা আছে আওয়ামী লীগের উপর। সেটা কি, এই দেশটির উন্নয়নে, মানুষের কল্যাণে আওয়ামী লীগ কাজ করেছে, কাজ করবে, এরকম একটি আস্থা বিশ্বাসের কথা তিনি বলেছেন। তিনি দাবি করেছেন, আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশ না নেয়, তাহলে বিপুল সংখ্যক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার যে সুবিধা, সেটি থেকে তারা বঞ্চিত হবেন বা থাকবেন। জানা গেছে আওয়ামী লীগ কমিশন ঘোষিত, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করেছে, এটা আমরা জেনেছি, কিন্তু নির্বাচন বয়কট করছে না এখন পর্যন্ত। কিন্তু কার্যক্রম নিষিদ্ধ একটি দল, যাদের নিবন্ধন স্থগিত, তারা কিভাবে নির্বাচনে অংশ নেবে? এই প্রশ্ন তো উঠতেই পারে। তাহলে আরেকটি প্রশ্ন সঙ্গে সঙ্গে উঠতে পারে যে তাহলে কি আওয়ামী লীগ পরোক্ষ কোনো পরিকল্পনা নিয়ে এগোচ্ছে? সম্প্রতি শেখ হাসিনা দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেছেন তার অডিও বার্তায়, আপনারা ঘরে ঘরে গিয়ে প্রচার করুন আওয়ামী লীগ নারীর ক্ষমতায়ন এবং তরুণ সমাজের শিক্ষা ও কর্মসংস্থানের জন্য কি কি কাজ করেছে। গত 15.5 বছরে দেশের আর্থসামাজিক উন্নয়নে বা আর্থসামাজিক ব্যবস্থায় কি কি আমূল পরিবর্তন ঘটিয়েছে। সার্বিক উন্নয়ন অগ্রগতির পরিসংখ্যানগুলো আবারও তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন দেশের মানুষকে। সাথে এটাও বলছেন, আবার দেশ সেবার সুযোগ পেলে তিনি কি কি করবেন।
এটাকে কি বলবেন আপনি? নির্বাচনেই তারা অংশ নিতে পারছেন না, কিন্তু তিনি দেশ সেবার সুযোগ পেলে কি করবেন সেটি বলছেন। তাহলে এটি কি প্রকারান্তরে নির্বাচনী ইশতেহার প্রচার করে চলেছে আওয়ামী লীগ? এই প্রশ্নটি কিন্তু করতে পারি, এবং বিভ্রান্তিটাও এখানেই। ওই যে বললাম, কারণ আওয়ামী লীগের যে স্ট্যাটাস এখন দলীয়ভাবে নিবন্ধন স্থগিত, কার্যক্রম নিষিদ্ধ, যার বিরুদ্ধে ইতিমধ্যেই মানে দলের সভাপতি ইতিমধ্যেই মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে, আরো অনেক মামলা চলমান, যেই দলের অনেক নেতাকর্মী এখানে সেখানে পালিয়ে আছেন, কিভাবে দলটি নির্বাচনে অংশ নেবে? কিন্তু শেখ হাসিনার পুরো বক্তব্য শুনলে মনে হবে ইউনূস সরকার আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে না দিলেও, নির্বাচন কমিশন তাদেরকে অংশগ্রহণ করবার সুযোগ না দিলেও, শেখ হাসিনা যেন জানেন, কি জানেন, যে তার দল সুযোগ পাবে নির্বাচনে। এই জন্যই প্রশ্নটি তুলেছি যে তার এই আত্মবিশ্বাসের উৎস কোথায়? তাকে এবং তার দলকে ঘিরে যেসব আইনি সিদ্ধান্ত এখন চোখের সামনে, তার সঙ্গে অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা এবং দেশে বিদ্যমান রাজনৈতিক বাস্তবতা এই আত্মবিশ্বাসকে সমর্থন করে কি? তাছাড়া তিনিই তো বলেছেন, শেখ হাসিনাই তো বলেছেন ইউনূস সরকারের অধীনে নির্বাচনে যাবে না আওয়ামী লীগ। তো এখন তো আমরা এটাও দেখছি না যে তত্ত্বাবধায়ক আসছে বা আসবে, বা অন্য কোনো ফরম্যাটে কোনো সরকার সামনে আসবে যেখানে ইউনূস সাহেব থাকবেন না। তাহলে এই জায়গাতে রাজনীতির পর্যবেক্ষক সিদ্ধার্থ সরকার বলছেন, নির্বাচন নিয়ে আন্তর্জাতিক চাপ যদি আরো অধিক মাত্রায় আসে, মানে এখন পর্যন্ত যা এসছে এটি যদি আরো প্রেশারটা অন্তর্বর্তী সরকারের উপর তারা দেয়, শেষ মুহূর্তে আদালতের সিদ্ধান্তে যদি কোনো পরিবর্তন আসে, কিংবা প্রশাসনিক পুনর্বিবেচনা যদি এক্ষেত্রে কাজ করে, মানে অনেকগুলো যদি কিন্তু এখানে আছে, তাহলে আওয়ামী লীগ সরাসরি, আবার বলা হচ্ছে বা পরোক্ষভাবে, ভোটের মাঠে থাকার সুযোগ পেতে পারে। এই পরোক্ষটা আমি আসলে বুঝিনি, সেভাবে আওয়ামী লীগ আসবে কিনা সেটিও আমার মনে হয় না। এখন এই বিশ্বাস থেকেই কি তিনি নির্বাচন বয়কট করছেন না, বরং সমর্থকদের সক্রিয় থাকতে বলছেন, কি কি করেছেন, কি করবেন, এই বিষয়গুলো প্রচার করছেন। এখানে আরেকটি সবচেয়ে কৌতূহলের বিষয়, মানে কৌতূহলোদ্দীপক বলতে পারেন, বিষয়টি হলো মৃত্যুদণ্ডের রায় পাওয়ার পরও শেখ হাসিনা যতটা ম্রিয়মাণ হয়ে যাওয়ার কথা অনেকে ভেবেছেন বা মনে করেছেন, তার কণ্ঠে কিন্তু তেমন কোনো ভাঙন নেই, তার কণ্ঠে কিন্তু তেমন কোনো ধরনের হতাশা লক্ষ্য করা যায় না। কারণ তিনি হয়তো জানেন, রাজনীতিতে আজ যাকে নিষিদ্ধ বলা হচ্ছে, কাল তাকেই প্রয়োজন হতে পারে। এজন্যই হয়তো বলা হয় রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। তাই প্রশ্নটা এখন আর শুধু আওয়ামী লীগকে নিয়ে নয়, প্রশ্নটা হলো আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে সেটা কি জনগণের ভোট হবে না প্রশাসনিক ভোট হবে? শেখ হাসিনার বক্তব্য ও আচরণ বলছে খেলা এখনো শেষ হয়নি। এই সংবাদই হয়তো ইউনূসকে সবচেয়ে বেশি চাপে ফেলছে। কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে শেখ হাসিনা হয়তো এমন কিছু জানেন বা এমন কোনো পরিকল্পনা আঁটছেন যা আমরা এখনো জানি না। দেখলাম যে এই সকল জেহাদিরা তারা যমুনার দিকে এগুচ্ছে, অর্থাৎ এখন তাদের টার্গেট হচ্ছে ইউনূস সরকারের পতন ঘটানো। অথচ এরাই ইউনূস সরকারকে ক্ষমতায় বসিয়েছে, এরাই এখন ইউনূস সরকারের ফ্র্যাঙ্কেনস্টাইনে পরিণত হয়েছে। মূল কারণ কি? মূল কারণ হচ্ছে ইউনূস সরকার চাইছে একটি নির্বাচন হোক, কারণ ইউনূস সরকার হাঁপিয়ে উঠেছে। ইউনূস সরকারের যারা চুরিধারি করার, ওরা চুরি টুরি করেছে, পেট ফেটে যাচ্ছে এখন, তাই এখন একটি নির্বাচন দরকার। কিন্তু আপনাদের নিশ্চয়ই মনে আছে, শেখ হাসিনা সরকারের পতনের পরপর আমি বলেছিলাম সকল রাজনৈতিক দলের সন্নিবেশনে একটি সুষ্ঠু স্বাধীন নির্বাচন হওয়া প্রয়োজন, সুষ্ঠু বিচার প্রক্রিয়া চালু করার প্রয়োজন, এবং আমি বলেছিলাম একটি বিপ্লবী সরকার ছাড়া কোনোভাবেই বর্তমান সরকারের বৈধতা দেওয়া যাচ্ছে না। এবং আমি বলেছিলাম প্রয়োজনে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে হলেও একটি সুষ্ঠু নির্বাচন দিক, সেনাবাহিনীর কঠোর হওয়া উচিত। কিন্তু কিছুই হয়নি, সম্পূর্ণ বিফল। ইতিহাসে এর চেয়ে বড় বিফল কোন সরকার বাংলাদেশে আসেনি। আমরা সামনে কি দেখতে পাচ্ছি? সামনে এই আন্দোলন আরো বেগবান হবে, ইল্লু পিঙ্কুরা এটাকে আরো উস্কে দেবে, এবং বাংলাদেশে তারেক রহমানের ফিরে আসা দুরূহ হবে। এবং দুরূহ না হলেও যদি সে এসেও পড়ে, তারপরেও তাকে রাজনৈতিক বিরাট বিপদের সম্মুখীন হতে হবে। এটাই ওরা চায়। তারেক রহমানের দেশে ফেরার দিনটিকে তারা সহ্য করতে পারছে না। দেখেন, আমি নিজে তারেকের যথেষ্ট সমালোচনা করি, যেমনটি বিএনপির সমালোচনা করি, আমি আওয়ামী লীগের সমালোচনা করব। কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে নির্বাচন হওয়ার জন্য তারেক রহমানের দেশে ফেরা প্রয়োজন, এটা আমি স্বীকার করি। এবং আমি মনে করি বিএনপির আওয়ামী লীগের ঐক্যবদ্ধভাবে নির্বাচন অনুষ্ঠিত করার ক্ষেত্রে কাজ করা উচিত। বিপ্লবী সরকার আসা উচিত, এবং বর্তমানে বিপ্লবী সরকারটা হতে হবে আর্মির তত্ত্বাবধানে। কিন্তু সামনে যে নির্বাচন হবে আমি তা মনে করি না, এখনো আমি মনে করি না। এমনকি তারেক দেশে ফিরা আসাটা কতটা পসিবল আমি এখনো সন্দিহান। কারণ রাস্তা রুদ্ধ করে দিয়েছে। শফিক সাহেব চলে গেলেন বিদেশে, এবং এর পরপরই শুরু হলো দেশে তাণ্ডব। আমাদের বাংলাদেশে যদি আপনি শান্তি ফিরিয়ে আনতে চান, যখন আপনি দেখছেন দেশের সরকার সম্পূর্ণ বিফল,
দেশে মানুষের জানমালের নিরাপত্তা নাই, দেশে কোনো নির্বাচিত সরকার নাই, যখন আপনি দেখছেন সেনাবাহিনীও পদক্ষেপ নিচ্ছে না, তাহলে কি বর্তমান এই সরকার এবং সেনাবাহিনী চাইছেন আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব জেহাদিদের হাত থেকে রক্ষা করার জন্য আমরা নিজেরা নিজেদের স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়ি? এই সরকার কি তাই চাইছেন? আমি কোনো মানুষের মৃত্যু কামনা করি না, কিন্তু এই যে হাদি মরল, সে কি ভালো মানুষ ছিল? আমি তার সংগ্রাম বা তার আন্দোলন, শেখ হাসিনা পতনের বিষয়গুলো আলাদা রাখতে চাই, কিন্তু যে বিজয়ী হবে সে তো হবে নম্র, যদি সে নিজেকে বিজয়ী মনে করে থাকে। বিজয় করার চেয়ে বিজয় ধরে রাখা হচ্ছে সবচেয়ে বড় কঠিন কাজ। এই হাদি মৃত্যুর আগ পর্যন্ত প্রায় প্রতিদিন যেভাবে সন্ত্রাসী বক্তব্য দিয়ে গেছে, এটা করব, সেটা করব, মেরে ফেলবো, ফাটিয়ে ফেলবো, দেশ থেকে বিতরণ করে দেব, তেপান্তর করব, এর ফাঁকে ফাঁকে মাঝে মাঝে ইসলামের কথা বলেছে, ধর্মের কথা বলেছে, বাট মধ্য কথা তার কথাতে কখনো আমি সফটনেস দেখি নাই। এখন মরে গেছে বলেই তাকে আমার ভূয়সী প্রশংসা করতে হবে, তাকে হিরো বানিয়ে দিতে হবে? নো, হি ওয়াজ নট এ হিরো টু মি। আমি বরঞ্চ তার কথায় প্রচন্ড অসাম্যতা, অসহিষ্ণুতা এবং বর্বরতা আমি লক্ষ্য করেছি। তার মুখে বিদ্রোহী কবিতা মানায় না, মানায়নি। ভায়োলেন্স বিগেটস ভায়োলেন্স। সুতরাং এই সন্ত্রাসী ছেলেটার মৃত্যু হয়েছে, কিন্তু তার দায়ী বললাম আমি তার এইভাবে অপমৃত্যু সমর্থন করি না, কিন্তু সে সন্ত্রাসী ছিল। বাংলাদেশে গত প্রায় 3 দশকে ইসলামের নামে জঙ্গিরা, যারা মুসলিম বলে আমি বিশ্বাস করি না, এই জঙ্গিরা যেখানে জামাতেরও হাত ছিল, জামাতের ABCD টিম করে মাদ্রাসার ছাত্রদেরকে উস্কে হাজার হাজার ট্রেইনড জেহাদি বাহিনী গঠন করা হয়েছে, যারা অনলাইনের বিভিন্ন নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড, এবং যখন তাদেরকে ডাক দেওয়া হয় তারা হায়নার মতো বেরিয়ে আসে। এরা গণতন্ত্রে বিশ্বাস করে না, এরা ইলেকশন কোনোদিন চায় না। বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলগুলো ইলেকশন প্রসেসে আসুক, তারা চায় না, কারণ তারা জনমত নিয়ে কেয়ার করে না। দে ডোন্ট কেয়ার ফর জনমত। তারা হচ্ছে ইয়াং ফ্যানাটিক যোদ্ধা, সন্ত্রাসী, সিম্পল। তাদের ভাষায় সন্ত্রাসী, তাদের স্লোগানে সন্ত্রাসী, তাদের দৃষ্টিতে সন্ত্রাসী, তাদের যেন আগুন বেরিয়ে আসছে চোখ দিয়ে। যদি বর্তমান সরকার, সেটা অবৈধ হোক, যদি এদেরকে নিয়ন্ত্রণ করতে না পারে, যদি সেনাবাহিনী এদেরকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে সাধারণ জনগণকে, দেশকে রক্ষা করার জন্য যে কোনো পদক্ষেপ নিতে বাধ্য করা হবে। তার জন্য বর্তমান সরকার এবং সেনাবাহিনী দায়ী থাকবে। কারণ বাংলাদেশের সেনাবাহিনীর মিস্টার ওয়াকারের জানা উচিত যে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব আপনাদের, জানমালের রক্ষা করার দায়িত্ব আপনাদের, বাক স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আপনাদের, সিভিলিয়ানদের প্রপার্টি রক্ষা করার দায়িত্ব আপনাদের, কিন্তু আপনারা সবকিছু ফেল করছেন। তাহলে আমরা তো তাকিয়ে তাকিয়ে বাংলাদেশের মানুষের এরকম ভোগান্তি দেখতে পারি না, জ্বালাপোড়াও আমরা দেখতে পারবো না। সেই ক্ষেত্রে যদি আমাদের বন্ধু প্রতিম বিদেশি শক্তির কাছে আশ্রয় নিতে হয়, নেব। আমাদেরকে বাধ্য করা হচ্ছে। যদি ভারত আমাদের বন্ধু হয় এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য ট্যাকটিক্যাল সহায়তা দিয়ে, উই হ্যাভ টু টেক ইট। যদি আমেরিকা বন্ধু হয়, উই হ্যাভ টু টেক ইট। সৌদি আরব বন্ধু হয়, উই হ্যাভ টু টেক ইট। চায়না বন্ধু হয়, উই হ্যাভ টু টেক ইট। বাংলাদেশকে এই অপশক্তি থেকে মুক্ত করার জন্য যে কোনো পদক্ষেপ প্রয়োজন, কাউন্টার যে কোনো স্টেপ দরকার, ম্যাটিকুলাস স্টেপ, উইল ডু ইট, উইল টেক ইট। কারণ আমাদেরকে বাধ্য করা হচ্ছে, সেটা আমরা করতে চাচ্ছি না। আমি হাত জোর করে জেনারেল ওয়াকারকে বলবো, বিশেষ করে প্লিজ আমাদেরকে বাধ্য করবেন না যাতে আমরা এই জিহাদিদেরকে মোকাবেলা করি। কারণ আমাদের শরীরে কিন্তু মুক্তিযোদ্ধাদের রক্ত। আমরা কিন্তু আল বদর, আল শামস এবং রাজাকার বাহিনীদেরকে, পাকিস্তানের দোসরদেরকে পরাজিত করেছি। আমাদেরকে এই সকল বিকৃত জেহাদি ইউথরা থ্রেট দিবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব, মাথায় বাংলাদেশের পতাকা বেঁধে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা বলবে, বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর বিরুদ্ধে সংগ্রামের নামে, তাণ্ডবের নামে বিভিন্ন অপকর্ম করে যাবে, আর জঘন্য কথাবার্তা বলেই যাবে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে ভালনারেবল করবে। সেটা আমরা মেনে নিতে পারি না। ভারতের যথেষ্ট সমালোচনা আমি করেছি, করব, কিন্তু এর অর্থ এই নয় বাংলাদেশকে তার প্রতিবেশী রাষ্ট্রগুলো থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলতে হবে। এর অর্থ এই নয় বাংলাদেশের সেকুলারিজমকে ধ্বংস করে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের বিকৃত ডেফিনেশনে জেহাদি স্লোগান দেবে এবং বাংলাদেশে ভালুকা সহ বিভিন্ন জায়গায় ইসলামী জোশের নামে সাধারণ মানুষদেরকে পিটিয়ে হত্যা করবে। আমরা বেশি দিন সহ্য করব না। আমরা তাহলে ডাক দিতে বাধ্য হব অসংখ্য শান্ত যে সকল বাঘ রয়ে গেছে তাদেরকে ঘুম থেকে জাগাতে আমরা বাধ্য করব। তাহলে বাধ্য হব, আমাদেরকে বাধ্য করবেন না। তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।
এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।